হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের পরবর্তী মডেল কোশ্চেন নাম্বার 21। এর আগে 20টা মডেল কোশ্চেনের যে সেট রয়েছে গভর্নমেন্টের প্রশ্নের ভিতর, তার প্রত্যেকটার সেটের 20 পর্যন্ত তার সলিউশন আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিও। দেখো, শুরু করছে আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর। কি বলেছে 21 নম্বরের প্রথম প্রশ্ন? 1 নম্বর বলেছে 21 গ্রাম mg N3- অর্থাৎ অ্যাজাইড আয়নের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক হবে? বলেছে 21 মিলিগ্রাম অ্যাজাইড আয়নের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? অপশানে বলছে এটিতে 1.5 × 10⁻³ Na সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। অপশান বি বলেছে এটির আধান আনুমানিক 21 কুলম্ব। সিতে বলেছে এটি 0.25 মোল এর সমান, আর ডি বলেছে সবগুলি। তো এখানে উত্তর কি হবে? না, উত্তর বলেছে যে 21 mg, ঠিক আছে। কোশ্চেন দিয়েছে কি 21 mg N3- অর্থাৎ অ্যাজাইড আয়ন দেওয়া আছে। তো আমরা কি জানি? না, আমরা জানি যে N3 এর আণবিক ভর কত? অ্যাজাইড আয়নের আণবিক ভর কত? এর আণবিক ভর 42 গ্রাম হবে। এর গ্রাম আণবিক ভর কত হবে? 42 গ্রাম। তো 42 গ্রাম যদি গ্রাম আণবিক ভর হয়, তবে আমাদের যে 21 mg বলেছে, 21 mg মানে কত মোল? আমরা তো এখানে লিখতে পারি 42 গ্রাম মানে কত? 1 মোল বলতে পারি। তো এখানে 21 mg মানে কত গ্রাম হয়? 21 mg হয় 21 × 10⁻³ গ্রাম হয়। তো এত গ্রাম সমান কত মোল হবে? এটা মোল সমান কত মোল হবে? এটা 0.5 × 10⁻³ মোল হবে কি হবে না? এত মোল কি লিখলাম আমরা? না, 21 × 10⁻³ গ্রাম, 42 গ্রাম মানে কত? এত মোল। 1 গ্রাম মানে কত? 1/42 মোল। এটা উপরে যাবে, কাটাকাটি করলে কত পড়ে থাকবে? 0.5 × 10⁻³ মোল। তো এটা হলো কি? এত মোল অণু। তো এত মোলে আমরা কি জানি? 1 মোল অ্যাজাইডে, 1 মোল অ্যাজাইড অণুতে পরমাণু আছে কতগুলো? যে এর সংখ্যা, অণু আছে কতগুলো? অণু আছে n সংখ্যক। 1 মোল অণু থাকে n সংখ্যক। এবার একটা অ্যাজাইড অণুতে কটি নাইট্রোজেন পরমাণু রয়েছে? একটি অ্যাজাইড অণুতে 3টে নাইট্রোজেন পরমাণু রয়েছে, যেহেতু N3-, এটা 3 Na দিয়ে গুণ হবে। এবার এটা 1 মোল হলে এত মোলে কত হবে? 0.5 × 10⁻³ মোলে কত আসবে? অ্যাজাইড অণুতে পরমাণু আছে 3Na × 0.5 × 10⁻³ এটা করলে কত আসবে? এটা করলে আসবে যে 1.5 × 10⁻³ Na। তো কত আসলো? আসলো যে 1.5 × 10⁻³ Na। তো 1 নম্বর কোশ্চেনের উত্তর কি? দেখো, 1 নম্বর কোশ্চেনের অপশান এ যেটা দেওয়া আছে না, যে এটিতে 1.5 × 10⁻³ Na সংখ্যক নাইট্রোজেন পরমাণু বর্তমান, তো এটাই হবে ঠিক। এটাই কি হবে? এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 2 নম্বর প্রশ্নে বলেছে যে 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড দ্রবণের দ্রাব্যের পরিমাণ, অর্থাৎ অক্সালিক অ্যাসিডের পরিমাণ জানতে চেয়েছে। এর মোলার নর্মালিটি দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি যে 1000 ml 1 নর্মাল অক্সালিক অ্যাসিডের যদি সলিউশন করতে হয়, অক্সালিক অ্যাসিডের তৈরি করতে হলে কতটুকু অক্সালিক অ্যাসিড লাগবে? অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর পরিমাণ লাগবে। অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর পরিমাণ লাগবে, অর্থাৎ আমরা কি জানি? অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত? অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর হচ্ছে 63। অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত হবে? 63। তাই কতটুকু গ্রাম দরকার? না, 63 গ্রাম অক্সালিক অ্যাসিড দরকার। তো আমাদের এখানে বলেছে 250 ml বলে দিয়েছে, 0.1 নর্মাল বলেছে, তবে অক্সালিক অ্যাসিড কত হবে? 63 ইন্টু, দেখো এটা 4 ভাগের 1 ভাগ না, 1000 থেকে 250 ml, তো এটা কত দিয়ে? 4 দিয়ে ভাগ হবে। এটা কত পয়েন্ট? 0.1 দিয়ে গুণ হবে, 0.1। তো 10 মিনিট তুলে নিচে আসবে 10।
অর্থাৎ কি আসলো না 63/40। 63/40 করলে আমাদের উত্তরে কত হবে 1.575 গ্রাম। উত্তর কত হবে 1.575 গ্রাম হবে উত্তর। তো কোনটা আসলো অপশান সি আসলো। অঙ্কটা বোঝা গেল কি? দেখো এই অঙ্কটা সহজ অঙ্ক। অক্সালিক অ্যাসিড বলে দিয়েছি তো, অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কত হয়, অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত হয়, আর অক্সালিক অ্যাসিডের যে আণবিক ভর তা সেটা কত হবে, অক্সালিক অ্যাসিডের আণবিক ভর আসবে 126 গ্রাম। এটা কি আণবিক ভর। তো তুল্যাঙ্ক ভর সমান কি আসবে, তুল্যাঙ্ক ভর আণবিক বাই ক্ষারগ্রাহিতা। তো তুল্যাঙ্ক ভর কত হবে, তুল্যাঙ্ক ভার ইজ ইকুয়াল টু 126 বাই কী হয় অক্সালিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত 2, তো 2 করলে কত হবে 63 গ্রাম। অর্থাৎ অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর আসলে কত 63। তার মানে আমরা বলতে পারি কি যে 1000 ml এক নর্মাল অক্সালিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে আমাদের 63 গ্রাম কি লাগবে অক্সালিক অ্যাসিডের প্রয়োজন। তবে 250 ml 0.1 নর্মাল অক্সালিক অ্যাসিড করতে হলে আমাদের কত দরকার, 63 গুণ 0.1/4। এখানে ক্যালকুলেশন করে আসবে কত, আসবে হচ্ছে 1.575 গ্রাম। উত্তর আসলে আমাদের অপশান সি 1.575 গ্রাম। নেক্সট কোশ্চেন নম্বর 3। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 3 কি বলেছে দেখো, 3 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো উৎসের সাপেক্ষে একটি বিশুদ্ধ জলের নমুনার দ্রবণে 88.89% ভরসম্পন্ন অক্সিজেন এবং 111.11% ভরসম্পন্ন হাইড্রোজেন বর্তমান। এটির ব্যাখ্যা থেকে কোনটির ব্যাখ্যা দ্বারা, এটির ব্যাখ্যা করা যায় কোনটির ব্যাখ্যা দ্বারা। বলেছে কি, বলেছে যে কোনো উৎসের সাপেক্ষে একটি বিশুদ্ধ জলের নমুনাতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত দেওয়া রয়েছে। তো এটি কী সূত্র সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, যেহেতু বলেছে তো যে কোনো একটা উৎসর জল বলেছে, তো জল আমরা যে উৎস থেকে নিই না কেন তার যে মেন কম্পোজিশন অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেন, জল আমরা যে উৎস থেকে নিই H2O, তো H2O এর ও এবং এইচের যে পার্সেন্টেজ বা যে অনুপাত সেটা কী হবে, সবসময় সেম হবে, সবসময় সেম হবে। এটা ব্যাখ্যা করা কোন সূত্র দ্বারা, এটা ব্যাখ্যা করা অপশান বি স্থিরানুপাত সূত্র দ্বারা, স্থিরানুপাত সূত্র। নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর প্রশ্নে কী বলেছে যে নিম্নোক্ত কোনটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক, নিম্নোক্ত কোনটির অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক। অপশান এতে কি দিয়েছে দেখো Cu2+, অপশান বিতে দিয়েছে Cr3+, অপশান ডিতে দিয়েছে কত Ni2+, আর অপশান ডিতে দিয়েছে কত Fe3+। এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন সর্বাধিক তোমাদের ইলেকট্রন বিন্যাস করে করতে হবে। আর নর্মাল এটা মনে রাখবে যে Cu2+ হয় কি 3D9 সিস্টেম হয়, Cr3+ কি হয়, Cr3+ 3D3 হবে। তারপরে নিকেল 2+ কি হবে, নিকেল 2+ 3D8 আসবে, আর এটা হবে 3D5। Fe2+ হবে 3D5 সিস্টেম। যেহেতু 3D5 সিস্টেমে 5টা অযুগ্ম ইলেকট্রন বর্তমান, তাই এখানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সবথেকে বেশি কার মধ্যে, Fe3+ এর মধ্যে সবথেকে বেশি অযুগ্ম ইলেকট্রন থাকবে। এটা তোমরা নর্মাল না পারলে ইলেকট্রন বিন্যাস করে চেক করবে। 3D9 থাকে অযুগ্ম ইলেকট্রন কত থাকে, একখানা, এর অযুগ্ম ইলেকট্রন 3খানা, এর অযুগ্ম ইলেকট্রন কত হবে 2খানা, এবং 3D5 এর অযুগ্ম ইলেকট্রন হয় 5টা। তাই অযুগ্ম ইলেকট্রন হবে সর্বাধিক কার হয়, Fe3+ এর মধ্যে। তো উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয়, ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তবে তার রিকবার্ড সমীকরণের রিকবার্ড ধ্রুবকের মানটির কি পরিবর্তন হবে। তাই রিকবার্ড সমীকরণ মনে আছে কারো, কি লিখি 1/λ ইজ ইকুয়াল টু লিখা হয় 2π² m/CH³ লেখা হয় কি CH³। তো এখানে ইন্টু 1/n1² বিয়োগ 1/n2², এই তো লেখা হয় 1/n2 1/n2²। এবার বলেছে কি, বলেছে যে ইলেকট্রনের ভরকে দ্বিগুণ করেছে, তার মানে এমকে দ্বিগুণ করা হয়েছে। এম যদি দ্বিগুণ করা হয় তো এখানে আর সমান কি, রিকবার্ড ধ্রুবক আর সমান মানে এটা না, π² m/CH³। এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিকবার্ড কনস্ট্যান্টের মান। রিকবার্ড কনস্ট্যান্টের মান যদি এটা হয় তবে এখানে এম এর মান যদি দ্বিগুণ করা হয় তাহলে রিকবার্ড ধ্রুবকের মান কী হবে, এর মানও কী হবে, দ্বিগুণ হবে, এর মানও কী হবে, দ্বিগুণ হবে।
এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 6। নেক্সট কত নম্বর কোশ্চেন? 6 নম্বর কোশ্চেন। কী বলছে 6 নম্বর কোশ্চেনে? বলেছে যে বিবৃতি এবং বিবৃতি 1 বিবৃতি 2 এর কোশ্চেন। বিবৃতি 1-এ কী বলেছে না, হাইড্রোজেন পরমাণুর বোর মডেল অনুসারে স্থিত অবস্থায় বা স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড। বলছে স্থির অবস্থায় কোনো হাইড্রোজেন পরমাণুর বোর মডেলের অনুসারে স্থির অবস্থায় কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো কোয়ান্টাইজড, অর্থাৎ 1 নম্বর বিবৃতি কি সঠিক। 2 নম্বর কি বিবৃতি বলেছে? 2 নম্বর বলেছে যে বোর কক্ষে ইলেকট্রনের ধারণা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বিরোধিতা করে। যে বোর কক্ষে ইলেকট্রনের যে ধারণা সেটা হাইজেনবার্গের নীতির বিরোধিতা করে। হ্যাঁ করে তো, কারণ বোর তত্ত্বে কি, বোর তত্ত্বে ইলেকট্রনের গতিবেগ, অবস্থান সব কিছু মেজার করে দিয়েছিল বোর তত্ত্ব, কিন্তু হাইজেনবার্গ কি বলেছিল, ইলেকট্রনের একই সঙ্গে তার অবস্থান এবং তার ভরবেগ মেজার করা সম্ভব নয়, তবে এটা বিরোধিতা করে। অর্থাৎ দুটোই ঠিক। দুটো ঠিক কোনটা? অপশন বি হচ্ছে অ্যান্সার, দুটোই ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর কত? 7। 7 নম্বর প্রশ্নে কি বলেছে যে কোনো হাইড্রোজেন স্বাদিশ পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ A0 হলে, কি বলেছে, প্রথম বোর কক্ষের অর্থাৎ R1 সমান কত দেওয়া আছে? A0 দেওয়া আছে। প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, দিয়ে বলেছে কত? বলেছে যে HE প্লাস এর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে। তো প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে, তো তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কী হবে? না আমরা কি জানি R3 সমান কত হবে? R1 ইন্টু 3² Z হবে, তাই তো। R3 সমান কত হবে? R1 ইন্টু n² Z হয়। এন এর মান তো 3 দেওয়া আছে, তো 3² Z লিখলাম। তবে R1 সমান কত? R1 সমান A0 ইন্টু 9, আর জেড এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম পরমাণু জেডের মান কত হয়? 2। তাই এখান থেকে উত্তর কত আসলো? উত্তর আসলো 9A0/2। এটা হচ্ছে অ্যান্সার। এটা কোন অপশন আছে? এটা অপশন ডি এর হচ্ছে অ্যান্সার, 9A0/2। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর প্রশ্নে কী বলেছে? 1 নম্বর 8-এর স্তম্ভ মেলানো দিয়েছে, অর্থাৎ তার কোয়ান্টাম সংখ্যার সাথে মেলাতে হবে। এটা খুব সহজ কোশ্চেন। বলছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাথে কার মিল হয়? না 1 নম্বর আছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যার সাথে মিল হয় কার? না কক্ষকের আকার ও শক্তি। কী হয়? কক্ষকের আকার ও শক্তি। 2 নম্বরে কী দেওয়া আছে? 2 নম্বর দেওয়া আছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি। এই গৌণ কোয়ান্টাম সংখ্যার সাথে ডানস্তম্ভের কার মিল হবে? কক্ষকের আকৃতি। তাই হবে এটা, এটাকে হবে, এটা হবে ডি। কক্ষকের আকৃতি গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্ধারিত হয়। তারপরে 3 নম্বরে কী আছে? 3 নম্বর আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম। এম দিয়ে ডিনোট করা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে। তো এই এম এর মান, এম সমান কী হবে? এম হবে কক্ষকের বিন্যাস। অপশান এ হবে উত্তর, কক্ষকের বিন্যাস। নেক্সট 4-এ কে আছে? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস। এস দিয়ে কাকে ডিনোট করা যায়? এস দিয়ে ডিনোট করা যায় ইলেকট্রনের ঘূর্ণন, সি। এস দিয়ে করা ইলেকট্রনের ঘূর্ণন, সি। আমাদের এখানে উত্তর আসলো কি? ওভারের উত্তর আসলো অপশান এ। এই হচ্ছে আমাদের ওভারের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 9 নম্বর প্রশ্ন বলেছে যে অবস্থান ও ভরবেগের পরিমাপের অনিশ্চয়তা সমান হলে গতিবেগের অনিশ্চয়তা কত হবে? কি বলছে? কার কার মান দেওয়া আছে সমান? না ভরবেগ অর্থাৎ ΔX = ΔH ΔP, অর্থাৎ অবস্থানের অনিশ্চয়তা কি ΔX। এটা কি অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে ΔX। এটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা। আর ΔP কি হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। এই দুটো মান সমান দেওয়া আছে, এই দুটো সমান আমরা ধরে নিলাম কি? এই দুটো সমান হচ্ছে, আমরা যে কোনো একটা শ্রেণী এ ধরে নিলাম, এ। দিয়ে বলেছি কি আমাদের কার মান করতে? গতিবেগের অনিশ্চয়তা মান নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি? ΔX × ΔP = কত হয়? H/4π হয়। H/, কি হয়? H/4π। এখান থেকে আমরা কী লিখতে হবে? দুটোর মানে এ বসিয়ে দিলাম, তবে A² সমান কত হবে? H/4π। এখান থেকে এ সমান কত হবে? এ সমান হবে H/√/H/4π হবে। হ্যাঁ 4π হবে।
তো এবার আমাদের জানতে চাইছে কারণ মানে ভরবেগের অনিশ্চয়তা জানতে চাইছে, তাই আমরা এ সমান কি এ সমান ডেল পি, তো আমরা এ সমান এখানে ডেল পি সমান লিখতে পারি √h/4π বেরিয়েছে। তারপরে এই ডেল পি মানে কি, ডেল পি হচ্ছে ডেল এম ভি। ডেল এম ভি কত হবে, √h/4π আসলো। তো ডেল এম ভি মানে এম বাইরে আসলো, তো এম ডেল ভি ইজ ইকুয়াল টু কত, √h/4π। আমার মান কার বের করতে হবে, মান বের করতে আমাকে ডেল ভি এর মান। তা ডেল ভি সমান কত আসবে, যাতে ডেল ভি সমান দেখো কী আসবে, এম এদিকে আসলো, এম এদিকে 1/m, এখানে 4টা রুটের বাইরে আসলে কত হবে 2 আসবে, অর্থাৎ √h/π। তো কত আসলো আমাদের ডেল ভি সমান কত আসলো, লাস্ট ডেল ভি সমান এসে দেখো 1/2m √h/π। এটা হচ্ছে আমাদের ওভারঅল অ্যান্সার, যে ভরবেগের অনিশ্চয়তা থেকে আমাদের শুধুমাত্র গতিবেগের অনিশ্চয়তা বের করলাম। তো গতিবেগের অনিশ্চয়তা কী আসলো, 1/2m √h/π, অর্থাৎ কোন উত্তর হলো অপশান এ হচ্ছে আমাদের উত্তর। দেখো কোশ্চেনটা আবার দেখে নাও, বলেছে যে অবস্থান ও ভরবেগের অনিশ্চয়তার পরিমাপ দেওয়া আছে। কার কার, ভরবেগ এবং অবস্থানের অনিশ্চয়তার পরিমাপ দেওয়া আছে সমান। আমরা ধরলাম ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল পি ইজ ইকুয়াল টু এ। এখান থেকে আমরা কী লিখলাম, ডেল এক্স মানে জানি অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি মানে জানি ভরবেগের অনিশ্চয়তা, আর ডেল এক্স ইন্টু ডেল পি অর্থাৎ হাইজেনবার্গের সূত্র, সেটা কী সূত্র হচ্ছে, হাইজেনবার্গের সূত্র, হাইজেনবার্গের নীতি। হাইজেনবার্গের নীতি মানে কি, ডেল এক্স ইন্টু ডেল পি সমান কী হবে, h/4π। তো এখানে ডেল এক্সের মান এ ধরেছি, ডেল পি এ ধরেছি, তো এখানে এ স্কোয়ার লিখে দিলাম। এ স্কোয়ার সমান পড়লাম কি h/4π, এখানে এ সমান পড়লাম h/4π এর ওভার রুট। তারপরে কি এটা ডেল এখানে এ মানে কি, এ মানে আর ডেল পি, এখানে ডেল পি বসিয়ে দিলাম, ডেল পি সমান আসলে h/2π এ 4π। এবার আমরা ডেল পি এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভরবেগের জায়গায় আমরা লিখতে এম ভি লিখতে পারি, তাহলে লিখলাম ডেল এম ভি ইজ ইকুয়াল টু h/4π। এবার এটাকে এম যেহেতু ধ্রুবক বাইরে বের করে নিলাম, তো এম ডেল ভি সমান কত, √h/4π। এবার ডেল এম ভি সমান কত আসলো, এখান থেকে 4টা রুটের মধ্যে বাইরে আসলো 2, আর এই এমটা নিচে আসলো, তো 1/2m √h/π। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর কত, 10। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে কী বলেছে দেখো ভালো করে, বলেছে যে নিম্নোক্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি সর্বাধিক আম্লিক। নিম্নোক্ত যে অক্সাইডগুলো দেওয়া আছে তার মধ্যে সবথেকে বেশি আম্লিক কে হবে, আমরা জানি গ্রুপ বরাবর উপর থেকে যদি নিচে নামে তবে অক্সাইডগুলির আম্লিকতা হ্রাস পায়। কী হয়, উপর থেকে নিচে নামলে আম্লিকতা হ্রাস পায়, উপর থেকে নিচে আম্লিকতা হ্রাস পায়, অর্থাৎ উপরে যারা থাকে তারা কি বেশি আম্লিক, আর নিচে যে থাকে সেটা কি কম আম্লিক বা বেশি ক্ষারীয় বলতে পারি আমরা, এটা কি বেশি ক্ষারীয়, তাই বলতে পারি। উল্টোটা হবে, তো উপরে কে আছে, এখানে যে তোমাদের অক্সাইডগুলো দেওয়া আছে কি কি, এমজিও, বিইও, বিএও, সিএও, এর মধ্যে বিইও হচ্ছে সবার উপরে অবস্থিত, বিইও তো নয়, বিই হচ্ছে সবার উপরে অবস্থিত ধাতু, বিই হচ্ছে গ্রুপ 2 এর সবার উপরে রয়েছে, তাই বিইও দ্বারা গঠিত যৌগ হবে সব থেকে বেশি মাত্রায় আম্লিক। এদের মধ্যে সবথেকে বেশি মাত্রায় আম্লিক হবে বিইও। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, বলেছে 4টে মোলের ইলেকট্রনাইজ দেওয়া আছে। 1 নম্বর কি ইলেকট্রনাইজ দেওয়া আছে কত, জেনন Xe6s1 Xe6s1 এর সাথে যে নিম্নে যে বক্তব্যগুলো দেওয়া আছে কোনটি সঠিক নয় বলে যাচ্ছে, 4টে দেওয়া আছে, দিয়ে বলছে কোনটি সঠিক নয়। দেখো 1 নম্বর বলছে একটি শক্তিশালী জারক পদার্থ, 1 নম্বর কী বলছে, একটি শক্তিশালী জারক এক নম্বরকে বলেছে এটা শক্তিশালী জারক, কিন্তু এই যে Xe6s1 এটা অপশান বিতে যেটা আছে, বি 1 নম্বরে কোথায় আছে, অপশান বিতে যেটা দেওয়া আছে Xe6s1কে বলেছে এটা শক্তিশালী জারক পদার্থ, কিন্তু বাস্তবে এরা কী হয়, বিজারক অ্যাক্ট করে, কারণ এটা হচ্ছে গ্রুপ 1 মৌল লাস্ট কক্ষের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কী হয়, নিকটতম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন খুব সহজেই পেয়ে যায়, সেজন্য এরা নিকটতম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন পাওয়ার জন্য সর্বস্থ কক্ষের ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এরা তীব্র বিজারক হিসেবে কাজ করে। তো সঠিক নয় কোনটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে কোনটা, অ্যান্সার আসছে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। বাকিগুলো ঠিক, বাকিগুলো 2 নম্বর যেটা বলেছে এটা কি সন্দেহতম এ ব্লক মৌল, তারপরে 4 নম্বরটা বলেছে কি এটি
ডি ব্লক, যেহেতু এটি ডি ব্লক মৌল, 4 নম্বরটা কি ডি ব্লক মৌল, তাই এর পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। আর 3 নম্বরে যেটা আছে নিয়ন, NE 2s2 2p5, তো এদের কী হবে, এদের ইলেকট্রন শক্তি বেশি হবে, কারণ এটা হচ্ছে গ্রুপ সূত্রের এলিমেন্ট। তাই উত্তরের মধ্যে কত যে ভুল কোনটা, ভুল হচ্ছে এটা, ভুল কোনটা হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেন নম্বর 22 কী বলেছে দেখো, সরি সরি 12 নম্বর কোশ্চেন, 22 নয় 12 কী বলেছে যে ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম কি। ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম কী হয়, হ্যালোজেনদের ইলেকট্রন গ্রহণ এনথালপির সঠিক ক্রম কী হয়। আমরা জানি উপর থেকে নিচে নামলে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান হ্রাস পায়। আমরা কিন্তু তার সবথেকে বেশি কার হওয়ার কথা ছিল, এটা হওয়ার কথা ছিল, মানে যত উপর থেকে নিচে নামবে ইলেকট্রন শক্তির মান কমতে থাকবে। যে উপরে গেছে এফ, তাই ইলেকট্রন শক্তি বেশি, যেটা বাস্তবে ফলো করে না, হয়ে যায় কি, হয়ে যায় সিএল এর বেশি, তারপরে এফ, তারপরে বিআর, তারপরে আই। এর কারণ জেনে রাখো, ডিউ টু চার্জ ডেন্সিটি, এটা হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে, এরকম সাধারণ অপশান সিতে আছে, দেখো অপশান সি, উত্তর আমাদের কি অপশান সি হচ্ছে অ্যান্সার 12 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্নে কী বলেছে যে একা অ্যালুমিনিয়াম ও একা সিলিকনের ক্লোরাইডের সংকেত লেখো। তবে একা অ্যালুমিনিয়াম একা অ্যালুমিনিয়াম বলা হয় কাকে, একা অ্যালুমিনিয়াম বলা হয় গ্যালিয়ামকে, বলা হয় একা অ্যালুমিনিয়াম। একা অ্যালুমিনিয়াম বলা হয় কি গ্যালিয়ামকে, আর একা সিলিকন কাকে বলা হয়, একা সিলিকন বলা হয় জার্মেনিয়ামকে। এই যে একা অ্যালুমিনিয়াম একা সিলিকন, এদের একটা গল্প রয়েছে। গল্প কেমন হচ্ছে, যখন পর্যায় সারণী আবিষ্কার হয়েছিল, অর্থাৎ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করছিল, তখন পর্যায় সারণীতে কিছু কিছু মৌলের জায়গা ফাঁকা থেকে যাচ্ছিল, অর্থাৎ তখন তখন আবিষ্কার হয়নি, সেই রকম কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছিলো। তখন বিজ্ঞানী মেন্ডেলিভ কী করেন, কিছু মৌলের ভবিষ্যৎবাণী বলেছিলেন ভবিষ্যতে এইসব মৌলগুলো তৈরি হবে বা আবিষ্কার করা হবে, যাদের পারমাণবিক ক্রমাঙ্ক এমন হবে এবং তাদের ভর এদের ভরের প্রায় মোরাললেস সমান হবে। যে সেখান থেকে পেয়েছে, তিনি নাম দিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, একটা ফাঁকা জায়গার নাম, একটা ফাঁকা জায়গার নাম একা সিলিকন, আর একটা ফাঁকা জায়গার নাম দিয়েছিলেন একা বোরন। তো একা সিলিকন, একা অ্যালুমিনিয়াম যেটা, সেটা হচ্ছে গ্যালিয়াম, একা সিলিকন সেটা হচ্ছে জার্মেনিয়াম। তবে একা গ্যালিয়ামের যে বলেছে কি একা এদের বলেছে কি এদের যে ক্লোরাইডের সংকেত, এদের ক্লোরাইডের সংকেত কী হবে, এরা ত্রিজ্যতি দেখায়, এদের যোজ্যতা 3 দেখায়, তাই এদের সংকেত হবে কি গ্যালিয়াম GaCl3, আর এ হবে কি জার্মেনিয়াম Cl3। তো উত্তর কে আসছে, দুটো 3 কোথায় আছে, 3 আছে অপশন ডিতে, তাই ডি হচ্ছে অ্যান্সার, অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্ন কী বলেছে যে Li2O Na2O2 K2KO2 CaO MgO K2O প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে পরাচুম্বকীয় অক্সাইডের সংখ্যা কত। প্রদত্ত অক্সাইডের মধ্যে কার সংখ্যা জানতে চাইছে, আমাদের পরাচুম্বকীয় অক্সাইডের সংখ্যা জানতে চেয়েছে। তো পরাচুম্বকীয় অক্সাইডকে আমরা জানি, চুম্বক এখানে যে অক্সাইডগুলো আছে তার মধ্যে O2 হচ্ছে কি, O2 যখন পিওর ফর্মে হবে তখন সেটা কি প্যারাম্যাগনেটিক দেখাবে। O2 যখন মাইনাস হবে তখন কি দেখাবে, প্যারাম্যাগনেটিক দেখাবে। আর O2 2- কি দেখাবে, ডায়াম্যাগনেটিক দেখাবে। এই তো ডায়াম্যাগনেটিক দেখাবে, প্যারাম্যাগনেটিক চরিত্র ডায়াম্যাগনেটিক চরিত্র দেখায়। তো এখানে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে এই আয়নটা কারকে, একটা ক্ষেত্রে দেখো K2- আয়ন রয়েছে, সেটা কার ক্ষেত্রে, সেটা হচ্ছে KO2 এর ক্ষেত্রে। KO2 এর ক্ষেত্রে O2 কী রূপে আছে, O2- রূপে রয়েছে, অর্থাৎ এটি কি হয়, এই যে যৌগটা প্যারাচুম্বকীয় নেচার দেখায়, কি দেখায়, প্যারাম্যাগনেটিক চরিত্র দেখায়, প্যারাম্যাগনেটিক চরিত্র দেখায়। এই হচ্ছে আমাদের উত্তর। এটা হলো সংখ্যা কত হবে, সংখ্যা হবে 1টি। নেক্সট কোশ্চেন নম্বর 15 বলছে বিবৃতি এবং তার কারণে প্রশ্ন হচ্ছে, বিবৃতি কী হচ্ছে BO3 3-, বিবৃতিতে কী বলেছে, বিবৃতিতে বলেছে Ba3 3- এবং SO3 2- সম আকৃতি বিশিষ্ট নয়,
তো এটা কি সমাকলিত বিশিষ্ট নয়? অবশ্যই এটা সমাকলিত বিশিষ্ট হবে না। কারণ কারণ বিই 3 মাইনাস বি হচ্ছে কত, বি 3 হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3 + 3 কত আসবে, 3 আসবে, অর্থাৎ sp2 হাইব্রিডাইজ আসবে। আর SO3 2 কত আসবে, SO3 আসবে এইচ ইজ ইকুয়াল টু হাফ 6 + 2 হচ্ছে 4, 4 হলো sp3 হাইব্রিডাইজ। অর্থাৎ দুজনের যে বলেছে কি না, দুজনের বলেছে যে সমাকলিত বিশিষ্ট নয়, তাই উত্তর হবে এ ঠিক। কারণ হিসেবে বলেছে কি, বলেছে SO3 SO3 বিপি কতগুলো, বন্ড পেয়ার 3খানা, এলপি আছে 1খানা। এখান থেকে বললো কি SO3 এ সালফারে একটি নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান। হ্যাঁ, অবশ্যই নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তো এ কি হলো, এ ঠিক, আর ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাই উত্তর হচ্ছে অপশন আমাদের এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত, 16 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন পরিবর্তনে সংকরায়ন ও আকারের পরিবর্তন হয়। কোন পরিবর্তনে কার কার বলেছে, সংকরায়ন এবং আকারের পরিবর্তন বলেছে। তবে যেটা অপশান এ যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে, CH4 থেকে C2H6। এখানে তো এটাও কি sp3, এটাও sp3, অর্থাৎ সংকরায়িত অবস্থার পরিবর্তন হয়নি। অপশান বিতে কি বলেছে না, BF3 থেকে BF4 মাইনাস, BF3তে কত হয়, sp2 হাইব্রিডাইজড, BF4 হচ্ছে 4 3 7 থেকে 8 sp3 হাইব্রিডাইজড। এটা দেখো হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়েছে, একটা কি sp3 আর একটা হচ্ছে একটা হচ্ছে sp2 ছিল আগে, তারপরে এসছে sp3, আকার পরিবর্তন হয়ে কি এসছে sp3। তো এটাই আমাদের উত্তর হবে, কারণ হাইব্রিডেশন এখানে চেঞ্জ হচ্ছে। এটাই আমাদের উত্তর অ্যান্সার। তা তোমাদের হোমওয়ার্ক থাকলো কি, HW থাকলো কি, HW থাকলো যে সি এবং ডি যে অপশানগুলো রয়েছে তাদের হাইব্রিডাইজেশন অবস্থা কত বের করে কমেন্টে জানানো। কি জানানো, হাইব্রিডাইজেশন কত হবে সেটা কিসে জানাতে হবে, কমেন্ট এ জানাতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17 নম্বর প্রশ্নের উত্তর কি আসলো, 17 নম্বর প্রশ্নের উত্তর আসলো অপশান, 16 নম্বরের উত্তর আসলো কত, অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 17, ওই যে ত্রিমাত্রিক কোন পদ্ধতিতে বন্ধন ক্রম বৃদ্ধি পায় এবং প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্য ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য রূপান্তরিত হয়। প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক হয়, প্যারা থেকে কী হবে, ডায়াম্যাগনেটিক হবে, এবং বন্ধন ক্রমের মান কী হবে, বন্ধন ক্রম বৃদ্ধি পায়, বন্ধন ক্রম কী হবে, বৃদ্ধি পাবে, এবং প্যারাম্যাগনেটিক বৈশিষ্ট্য ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্যের রূপান্তরিত হবে। হচ্ছে অপশান সি, হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 18। 18 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, 18 নম্বর প্রশ্ন বলেছে যে XCF2 XCF4 ও XCF6 অণুতে XC পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত। XCF2 এখানে এই সংখ্যা তো হাফ, XC ইলেকট্রন কত 8খানা যোগ 2, তো কত আসলো 10/2 মানে 5, 5 হলে কত হয় sp3d। এখানে বিপি এলপি কত, এলপি হচ্ছে কত 5 - 2 সমান 3 হচ্ছে এর এলপি, এলপি কত হচ্ছে 3, দুটোকে 3 কমা, এই যে 3 কমা কোথায়, অপশান একটি আছে, তো কি আছে অপশান এ। 3,2,1। নেক্সট কোশ্চেন নম্বর কত, 19। কোশ্চেন নম্বর 19 কি বলেছে যে একটি প্রদত্ত কোণটি সরলরৈখিক। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি এর মধ্যে কোনটি সরলরৈখিক হবে, অপশান এ হবে সরলরৈখিক। কারণ NO2 প্লাসের হাইব্রিডাইজেশন কত, সে হাফ, এন এর কত 5খানা, প্লাসের জন্য কত, প্লাসের জন্য -1টা, কত হলো 4/2, 4/2 হলো কত sp হাইব্রিডাইজেশন হলে কি হয়, উত্তর হবে sp হাইব্রিডাইজেশন কোনটা হবে, NO2 প্লাস হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, 20। 20 নম্বর প্রশ্ন কী বলেছে, বলেছে যে
পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার গ্লাসের প্রতি একক কোষে মোট চতুস্তলক ফাঁকের সংখ্যা কত হয়? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষের মোট চতুস্তলক ফাঁকের সংখ্যা কত হবে? মোট ফাঁকের সংখ্যা হবে 2 গুণ 4, 2 গুণ 4 করলে হবে 8খানা। মোট হবে কত? 2 গুণ 4 = 8খানা আসছে উত্তর। 2 গুণ 4। নেক্সট কোশ্চেন নম্বর কত? 21, 21 কি বলেছে? 21 বলেছে কত? NH3H2O2 এবং CO2 এর ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের মান এর মান দেওয়া আছে 4.2, 0.25, 1.35 এবং 3.6। বলছে এর মধ্যে কোনটিকে খুব সহজেই তরলে পরিণত করা সম্ভব? এখানে সব থেকে সহজে পরিণত করা আমরা জানি কি, যার এর ভ্যালু বেশি তাকে খুব সহজে কী করা যাবে? খুব সহজে তরলে পরিণত করা যাবে। যার ক্ষেত্রে কি এর ভ্যালু বেশি, এখানে এর ভ্যালু কার বেশি? এর ভ্যালু হচ্ছে অ্যামোনিয়ার, এর ভ্যালু সব থেকে বেশি দেওয়া আছে NH3। তাই উত্তর কী হবে আমাদের? NH3 উত্তর আসবে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর দর্শনে কী বলছে? 1 মোল গ্যাসের জন্য পিভি বনাম পি এর লেখচিত্র প্রদত্ত। পি ও ভি হলো গ্যাসের চাপ ও আয়তন। এ বিন্দুতে গ্যাসের সংঘনতা ধ্রুবকের নাম মানের কথা। এ বিন্দুতে যেটা দেওয়া আছে, গ্রাফ যেটা দেওয়া আছে, সেই গ্রাফের অনুসারে যদি আমরা এ বিন্দুতে করি, এ বিন্দুতে যে গ্রাফের মাপগুলো কী হবে? দেখি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, এটা কি 1 মোল গ্যাসের ক্ষেত্রে n=1 এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এবার বলেছে এ পজিশনের জন্য, অর্থাৎ নিম্ন চাপে এর মান কীভাবে চেঞ্জ হবে? নিম্ন চাপে এর মান কী করে চেঞ্জ হবে? না, কম চাপে পি এর মান কি কম হলে ভি এর মান বেশি হয়, ভি এর মান যদি হয় বেশি হয় ভি মাইনাস বি, অর্থাৎ ভি ভেরি গ্রেটার দেন কী হবে? বি হবে। তবে আমরা ভি মাইনাস বিকে মোরাললেস কি লিখতে পারো? মোলেসলেস ভি লিখতে পারি, মোরাললেস ভি লিখতে পারি। কি লিখতে? ভি। এখানে কী লিখতে? পি প্লাস এফ ভি স্কোয়ার ইন্টু ভি = RT লিখতে পারি। এখান থেকে কী লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো পিভি প্লাস এ বাই ভি = RT। RTতে ভাগ করলে পিভি বাই RT প্লাস এ বাই ভি RT = 1। এখানে কী দেবে? এটা হচ্ছে জেড, তখন 1 মাইনাস এ বাই ভি RT হচ্ছে অ্যান্সার। ঠিক হলো? এটা হলো জেড = 1 বিয়োগ এ বাই ভি RT হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান হচ্ছে বি হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 23, প্রথম কোশ্চেন 23 কি বলেছে? যে বলেছে Na বাষ্পের উপস্থিতিতে NaClকে উত্তপ্ত করলে NaCl এর বর্ণ হলুদ হওয়ার কারণ কি? NaCl এর বর্ণ হলুদ হওয়ার কারণ হচ্ছে না কী হবে? 23 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি? প্রশ্ন হচ্ছে অপশান ডি, ধাতব অধিক্যজনিত ত্রুটি। ধাতব অধিক্যজনিত ত্রুটি। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখো, বলেছে যে নিচের কোনটি জলে সবচেয়ে কম দ্রাব্য? এই যে 4টে জিনিস দেওয়া আছে 24 নম্বর কোশ্চেনে, তার মধ্যে বলেছে কি সব থেকে জলে কম দ্রাব্য কী হয়? সব থেকে জলে কম দ্রাব্য হয় BaSO4, বেরিয়াম সালফেট হচ্ছে সব থেকে কম দ্রাব্য। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে বিবৃতি এবং কারণের কোশ্চেন। দেখো ভালো করে, বিবৃতি এতে বলেছে কি যে BeCl2 এবং MgCl2 এর উদ্দীপ্তিকরণ শক্তি বেশি। স্যার এটা কারণে আছে। বিবৃতিতে কী বলে? বিবৃতি বলেছে BeCl2 এবং MgCl2 বৈশিষ্ট্যমূলক শিখা প্রদর্শন করে। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কী বলছে? এটা বৈশিষ্ট্যমূলক শিখা প্রদর্শন করে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের শিখার কালার দেখা যায় না, তো এটা ভুল। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের কি শিখার কালার দেখা যায় না? অন্যান্য বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বাদে বাকি ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু সবারই কি দেখা যায়? শিখার পরীক্ষার কালার দেখা যায়, আর শুধুমাত্র বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম বাদ দিয়ে। কারণ কি? কারণ বলেছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম Cl2 এর
উদ্দীপ্তিকরণ শক্তি বেশি হয়। হ্যাঁ, উদ্দীপ্তিকরণ শক্তি অনেক বেশি হওয়ার জন্য এদের কি দেখা যায় না, শিখার বর্ণ দেখা যায় না। তাই এ ভুল এবং আর ঠিক। অপশান কোনটা হবে ঠিক? অপশান দেখো বলেছে এ ভুল এবং আর ঠিক, অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 26। 26 নম্বর কোশ্চেন কি বলছে? মানবদেহের অতিরিক্ত Na+ আয়নের উপস্থিতির ফলে কি হয়? যদি মানবদেহে অতিরিক্ত কি থাকে, Na+ আয়নের উপস্থিতি হয়, তবে তাদের দেহে কী রোগ দেখা যায় না, উচ্চ রক্তচাপ দেখা যায়। কী রোগ দেখা যায়? উচ্চ রক্তচাপ, বি, উচ্চ রক্তচাপ দেখা যায়। নেক্সট কোশ্চেন নম্বর 27 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটির সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে না বলেছে। দেখো বলছে নিচের কোনটির সাথে বিক্রিয়া করে H2O2 উৎপন্ন হয় না। আমরা জানি যে আমরা কার সাথে বিক্রিয়া করে H2SO4 পাবো না, না PbO2 এর সাথে বিক্রিয়া করলে যদি PbO2 এর সাথে H2SO4 এর বিক্রিয়া ঘটানো হয় তো কি উৎপন্ন হয়? PbSO4 আর H2O উৎপন্ন হয়। এখানে আমরা কি পাবো না, H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন হয় না যদি PbO2 এর সাথে বিক্রিয়া, অর্থাৎ লেড অক্সাইডের সাথে কার বিক্রিয়ায়, লেড অক্সাইডের সাথে H2SO4 বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন পারঅক্সাইড পাই না। বাকিগুলো যেগুলো আছে অর্থাৎ BaO2, BaO2, Na2O2 আর SnO2 এদের সাথে বিক্রিয়া করলে আমরা কী পাবো? H2O2 পাবো, হাইড্রোজেন পারঅক্সাইড। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 28। 28 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে যে 10 আয়তন H2O2 সমান কি? কত পার্সেন্ট H2O2? বলছে 10 ভলিউম H2O2 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, কত পার্সেন্ট H2O2 হবে। এই তো কনভার্সন দিয়েছে আমাদের। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে 10 ভলিউম থেকে আমাদের কত গ্রাম আছে গ্রামে কনভার্ট করলে হয়ে যাবে। 10 ভলিউম H2O2 এর ভিতরে কত গ্রাম H2O2 আছে তার পার্সেন্টেজ হলো বের করলে হয়ে যাবে, কত পার্সেন্টেজ বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি যে 10 ভলিউম H2O2 বলতে কী বোঝায়? 10 ভলিউম শক্তিমাত্রা H2O2 বলতে বোঝায় যে 1 লিটার H2O2 এর পূর্ণ বিয়োজনে এসটিপিতে বা 10 লিটার O2 উৎপন্ন হয়। বা এই যে 10 ভলিউম H2O2 যদি নিই তার মধ্যে 1 লিটার H2O2 পূর্ণ বিয়োজনে আমরা 10 লিটার কি পাবো? 10 লিটার O2 পাবো। তবে এখানে আমরা কি ভাঙছি? H2O2 ভাঙছে, ভেঙে কি তৈরি করে? H2O যোগ O2 সমীকরণ ব্যালেন্স করলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, ব্যালেন্স হয়ে গেল। এবার ওজন করলে সেটা হচ্ছে 2 মোল H2O2 বিয়োজনে 2 মোল জল ও 1 মোল কি তৈরি হয়? O2 উৎপন্ন হয়। 1 মোল O2 ভর কত? 1 মোল O2 এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা কি এসটিপিতে আয়তন? 1 মোল O2 এর এসটিপিতে আয়তন 22.4 লিটার। এবং 2 মোল H2O2 ভর কত আসবে? 2 মোল H2O2 ভর আসবে বাইরে 2 গুণ H এর ভর কত? 1 গুণ 2 যোগ ওয়ের ভর কত? 17 গুণ 2, ওয়ের ভর 16 গুণ 2, কত আসছে? 2 গুণ 2 যোগ 32, তো কত? 68 গ্রাম। অর্থাৎ আমরা বলতে পারি কি যে 22.4 লিটার অক্সিজেন পাওয়া যায় 68 গ্রাম H2O2 থেকে। এখান থেকে বলতে পারি আমরা 22.4 লিটার H2O2 উৎপন্ন হয় 68 গ্রাম H2O2 থেকে। আমাদের 10 লিটার বের করলে তো হয়ে যাবে না, আমাদের 10 লিটারের দরকার। 10 লিটার O2 উৎপন্ন হতে কতটুকু H2O2 ছিল ওর মধ্যে, এই যে 10 ভলিউমের মধ্যে কত হবে? 68 ইন্টু 10 বাই 22.4। ক্যালকুলেটারে ফেলে করলে আসবে কত? 3.055 গ্রাম। দেখি পেলাম আমরা 3.055 গ্রাম। তো এই যে 3.055 গ্রাম এটাই কিসে আছে? এটাই আমাদের দ্রবণে আছে। তাই মাত্রা কত আসবে আমাদের? 3.055% হচ্ছে আমাদের উত্তর। কত পার্সেন্টেজ এটা?
3.055। উত্তর কিন্তু অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 28 না 29, 28 গেল। এবার 29 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো। এ বিবৃতি এবং তার কারণের কোশ্চেন। বিবৃতি এতে কী বলেছে, বোরিক অ্যাসিড একটি মৃদু অ্যাসিড। বোরিক অ্যাসিড মানে H3BO3। H3BO3 কী বলছে, একটা মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড। কারণ কি, কারণ হচ্ছে বোরিক অ্যাসিড যদি আমরা বিয়োজন ঘটে, বোরিক অ্যাসিডের বিয়োজনে আমরা কি পাই না, বোরিক অ্যাসিডের বিয়োজনে আমরা H+ পাই না। বোরিক অ্যাসিড থেকে বিয়োজিত হয়ে আমরা H+ উৎপন্ন হয় না। বোরিক অ্যাসিড করে কি, বোরিক অ্যাসিড হচ্ছে H3BO3 জল থেকে কি নেয়, জল থেকে OH- নিয়ে নেয়, জল থেকে OH- অ্যাডাপ্ট করে নেয়, অ্যাডাপ্ট করে নিয়ে আর অ্যাডাপ্ট করে কী তৈরি করে, BOH4- এবং H+ আয়ন। তো কী করে, বোরিক অ্যাসিড সরাসরি H+ দেয় না, বোরিক অ্যাসিড করে কি, জল থেকে OH- নিয়ে প্রোটন দেয়। সেজন্য বোরিক অ্যাসিডকে মৃদু অ্যাসিড বলা হয়। এটাই দেখো কারণ বলেছে, তাই আমাদের উত্তর কি হবে, উত্তর হবে এ ঠিক এবং আর ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশান এ হচ্ছে উত্তর, আমাদের অপশান এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 30 নম্বর কোশ্চেন কি বলেছে, সিলিকেট যৌগগুলির মূল গঠন একক কি। সিলিকেট আমরা জানি SiO4 দিয়ে গঠিত, 4- দিয়ে গঠিত হয় সিলিকেট আয়ন, SiO4 4- দিয়ে। নেক্সট কোশ্চেন নম্বর 31 নম্বর কোশ্চেনে বলেছে কত, একটা বিক্রিয়া দিয়েছে 2x প্লাস B2H6 দিয়ে ওখান থেকে উৎপন্ন হয়েছে কত, বিক্রিয়া দিয়েছে 2x যোগ B2H6 উৎপন্ন হয়েছে কত, BH2X2 প্লাস BH4-। এবার এখানে বলেছে এক্স কি হবে, এক্সের জায়গায় কি বসলে এটা বিক্রিয়াটা ঘটেছে, এক্সের জায়গায় কি থাকবে, এক্সের জায়গায় থাকবে কি হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। কি থাকবে, ট্রাইমিথাইল অ্যামিন থাকবে এক্সের জায়গায়, উত্তর হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। নেক্সট কোশ্চেন নম্বর 32 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 32 নম্বর প্রশ্ন বলেছে, নিচের কোন হ্যালাইডটি আদ্র বিশ্লেষিত হয় না। নিচের কোন হ্যালাইডটি আদ্র বিশ্লেষিত হয় না, CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। কারণ হচ্ছে CCl4 এর সেন্ট্রাল যে কার্বন তার ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, সেজন্য কি হয়, এটি আদ্র বিশ্লেষিত হয় না। 33 নম্বর কোশ্চেন, অক্সালিক অ্যাসিডকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাস কি হবে। এটা গাঢ় অক্সালিক অ্যাসিডকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাস কি হবে। অক্সালিক অ্যাসিড COOH, এটা তো অক্সালিক অ্যাসিড যোগ H2SO4, গাঢ় অক্সালিক অ্যাসিড যদি H2SO4 দেওয়া হয় উৎপন্ন হবে কি না, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, দুটো গ্যাস এখান থেকে আমরা পাবো। তারপরে কোশ্চেন হচ্ছে 34 নম্বর প্রশ্ন বলেছে যে নিচের অংশটি পড়ো এবং বিকল্পটি উত্তর দাও। বিকল্প বলতে কোশ্চেন দিয়েছে A যোগ N2 তাপ দিলে উৎপন্ন হয় কি, বি উৎপন্ন হয়। বিকে যদি কোথায় দেওয়া হয়, H2 মধ্যে দেওয়া হয়, উৎপন্ন হবে সি এবং ডি। এটা দেওয়া আছে, দিয়ে বলেছি কি বিক্রিয়াটিতে সাদা অদক্ষেপ সি এবং ডি গ্যাস নির্গত হলো। এটার নাম এটা কি, এটা হচ্ছে সাদা, সিকে বলছে সাদা অদক্ষেপ, আর ডি গ্যাস নির্গত হলো। এই সাদা অদক্ষেপটি NaOH এর দ্রাব্য, যেটা কিসের দ্রাব্য, NaOH এর দ্রাব্য হয়। আর কি বলেছে না, বলেছে যে গ্যাসটি ডি গ্যাস, এই যে ডি গ্যাস উৎপন্ন হচ্ছে এর সাথে কার বিক্রিয়া, এর সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া ঘটাই, সেটা HCl বিক্রিয়া সাদা ধোঁয়া উৎপন্ন হয়। আমরা জানি HCl গ্যাসের সাথে সাদা ধোঁয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের, অর্থাৎ এটা কী গ্যাস ছিল, অ্যামোনিয়া গ্যাস ছিল। ডি এর অ্যামোনিয়া গ্যাস HCl এর সাথে বিক্রিয়া করে NH4Cl এর সাদা ধোঁয়া উৎপন্ন করেছে। এখান থেকে আমরা এইটুকু ইনফরমেশন পেলাম। সুতরাং এ কী হবে, বলেছে এখানে হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, আর এখানে যে গ্যাসটা উৎপন্ন, যে অদক্ষেপটা তৈরি হয়েছে সেটা সাদা অদক্ষেপ ছিল, জলের সাথে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ তৈরি করেছিল। তো জলের সাথে বিক্রিয়ায় সাদা অদক্ষেপ কে তৈরি করেছিল, আমরা ধরে নিতে সাদা অদক্ষেপ কী ছিল, AlOH সোলসাইস বলতে পারি এদের মধ্যে অপশনের ভিতরে। অর্থাৎ আমরা যদি এটাকে Al নিই, অর্থাৎ এ যদি Al হয়,
এল এন টুর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? তৈরি করবে AlN, অ্যালুমিনিয়াম নাইট্রাইট, যেটা জলের মধ্যে দিলে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কী অধক্ষেপ? সাদা অধক্ষেপ। এবং NH3 গ্যাস, যে গ্যাসটি HCl এর সাথে বিক্রিয়া করে কী তৈরি করবে? NH4Cl সাদা উৎপন্ন করবে। নেক্সট, এবং এই মডেলের অর্থাৎ মডেল নাম্বার 21-এর লাস্ট কোশ্চেন বলেছে গ্রুপ 14 মৌলের যৌগগুলির মধ্যে নিম্নলিখিত কোন যৌগটি সম্ভব নয়? গ্রুপ 14 নিম্নলিখিত যৌগের মধ্যে কোন যৌগটি সম্ভব নয়? সম্ভব নয় হচ্ছে GeCl6 2-। সম্ভব নয় কোনটা? GeCl6 2-, এই যৌগটি সম্ভব হয় না। এই গেল তোমাদের কোশ্চেন মডেল নম্বর 21-এর সমস্ত কোশ্চেন আনসার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আর পরবর্তী মডেল কোশ্চেনগুলো খুব দ্রুত আপলোড করা হবে।